কমিশন আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। দীর্ঘ বৈঠক হয়েছে, আমাদের সাথে নির্বাচন কমিশনে অনেকেই কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। এখনো কিন্তু সরকার থেকে সেইভাবে গ্রিন সিগন্যাল পান নাই বলে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়নি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত নানান কিছু ঘটে যাচ্ছে, পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত চেষ্টা করি আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এই 16ই ডিসেম্বর বিজয় মাস, আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা মেজর বশর আখতারুজ্জামান সাবেক সাংসদ বসে রাজনীতিবিদ আছেন। বিজয় মাস চলতেছে, কিন্তু এই বিজয় মাসে আমরা দেখতে পাচ্ছি 16ই ডিসেম্বরকে কালো দিবস বলা হচ্ছে। অনেকেই 16 ডিসেম্বর সম্বন্ধে, বিজয় দিবস সম্বন্ধে, 71 সম্বন্ধে এই মাসে যেভাবে মিডিয়া এসে কথা বলছেন, বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে কোনো কথা বলেন নাই, এবং যার যেটা ইচ্ছা সেটা বলছেন। 16 ডিসেম্বর নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে কালো দিবস বলতেছেন। 16 ডিসেম্বর কালো দিবস। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বেগম জিয়া আপনারা জানেন যে বেগম জিয়াকে নিয়ে বাংলাদেশের রাজনীতি এবং দেশের বাইরে অনেকেই উদ্বিগ্ন আছেন, এবং মেজর আখতার ভাই তো বলেছিলেন যে উনি মৃত্যু সন্ধিক্ষণে মারা গেছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো কালো দোয়া রয়ে গেছে, এখনো ক্লিয়ার না। এবং যে নাটকগুলা হচ্ছে, যে আপনার কাতার আমিরের ইয়ার বাস বা এয়ারপ্লেন দেওয়া হবে, উনি আসবেন, তার বলতে এটা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে ফ্রান্স থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হবে। এই বিষয়গুলো নিয়ে কিছু সবাই উদ্বিগ্ন। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান, উনি বাংলাদেশে গিয়েছেন। আমাদের কাছে বা অনেকেই বলছেন, আমি যেহেতু যুক্তরাজ্যে থাকি, যুক্তরাজ্যে অনেকের তথ্য যেটা যে তারেক রহমান হয়তো নির্বাচনের আগে বাংলাদেশে যাবেন না, এবং বিএনপির দায়িত্ব জুবাইদা রহমান নিতে পারেন। এই তথ্যগুলো আমাদের কাছে বেশি বেড়াচ্ছে, আমাদের কাছে তথ্যগুলো আসছে, আমরা জানি না কতটুকু সঠিক। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন মেজর বশর আখতারুজ্জামান সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, বসে রাজনীতিবিদ। আমাদের সাথে আছেন রাজনীতি বিশ্লেষক প্রকৌশলী জিয়া করিম ভাই। সবাই স্বাগত জানাচ্ছি। আমি একটু যেতে চাই মেজর বশর আখতার ভাই কাছে। আখতার ভাই, আপনার বক্তব্য এখন মোটামুটি ভাইরাল, এবং আপনি এই সময় যেভাবে সাহস নিয়ে কথা বলছেন, আমরা ডক্টর ইনুস বা বর্তমান সময়ে যারাই সাহস নিয়ে কথা বলছে, অনেকে জেলে যেতে হয়েছে। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সভাপতি আব্দুল সামাদ, উনি আমাদের অনুষ্ঠানে এসে কথা বলতেন এবং জামাতের বিরুদ্ধে কথা বলতেন বলে আজকে তাকে এমন পিটিয়ে দেওয়া হয়, তিনি বর্তমানে হসপিটালে হাওয়াত অবস্থায় ভর্তি হয়েছেন। এবং উনি একটা ছোট্ট পথসভা করছিলেন, পথসভায় হামলা করা হয়েছে। এই বিষয়গুলো আসলে অনেকেই জানেন না, কারণ হচ্ছে হামলা করা আগ মুহূর্তে যতগুলা মিডিয়া ছিল, মোবাইলে যারা লাইভ করছে, সব মোবাইলগুলা চিন্তাই করে নিয়ে তারপরে তাকে পিটানো হয়েছে বলে আমি কিছু সময় তার সাথে কথা বলেছিলাম যে কি অবস্থা। উনি খুবই খারাপ অবস্থায় আছেন, কথা বলতে পারছেন না সেইভাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবো। আমি মেজর আনলাম উপরওয়ালার উপরে আরো বড় কেউ থাকতে পারে। এই বিষয়ে কি বলেন আক্তার ভাই, সার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের? ধন্যবাদ পুনিয়া ভাই, ধন্যবাদ আপনার মাধ্যমে। আমি সরি নো প্রবলেম। জাস্ট রূপচাঁদ ভাই, আমি ভেরি সরি, একটু বিকালবেলা পুনিয়ার সঙ্গে অনুষ্ঠান করছিলাম, তো ওই জন্য পুনিয়ার নামটা চলে আসছে আর কি। ধন্যবাদ রূপচাঁদ ভাই, আসসালাম আলাইকুম। আপনার মাধ্যমে আপনার অগণ দর্শক শ্রোতাদের কাছে আমার বিনীত সালাম, আসসালাম আলাইকুম। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সে বলা যায় না, আল্লাহ যেই দোয়াই যে খাস নিয়তে করবেন, আল্লাহ হয়তো সেই দোয়াই কবুল করতে পারেন। আপনি রাজনীতি বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এই বিষয়টা তো রাজনীতিবিদরা বলবে। আমি তো এখন দলহীন, দলছুট একটা মানুষ, একটা একান্ত ব্যক্তিগত কিছু কথা বলি, যেটা আমার নিজের অন্তর থেকে, জীবন থেকে, প্রয়োজন থেকে বলি। যেমন আপনি বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এখন এখানে আধ্যাত্মিকতা আছে বক্তৃতার মধ্যে। আধ্যাত্মিকতাটা হলো যে ওনার উপরে যে আছে আল্লাহ তাআলার নির্দেশনী কাজ করেন না, এটা উনি এর প্রাসঙ্গ আগে পিছিয়ে যদি আমি না জানি, না দেখি, তাহলে এই বক্তব্যটা মিনিংলেস আমার কাছে।
এটা কোনো অর্থ বহন করে না আমার কাছে। কারণ কি প্রসঙ্গে বলতে পারে, কি প্রসঙ্গে বলতে পারে, কি প্রাসঙ্গিক অবস্থাতে তিনি আল্লাহ তাআলার উপরেও আরেকজনকে বসিয়েছেন, সেটা কি স্যাটার হিসাবে হইতে পারে নাকি উইদাউট স্যাটার হইতে পারে আমি জানি না। এটা মনে তো হইতে পারে যে উনি বলতে চাচ্ছেন যে আমরা অবশ্যই তো আল্লাহ নির্দেশে চলি, কিন্তু আল্লাহ চেয়ে উপরে কারো নির্দেশে চলি না। এটাই হয়তো কাউকে প্রশ্নবোধকে বলতে গিয়া এই কথাগুলো আপনারা ক্লিপ করেছেন, কথাটা এনেছেন। এটা যদি পুরোটা দেখতে পারতাম তাইলে আমি বলতে পারতাম। একইভাবে আমি সামাদ সাহেবের ব্যাপারটা বলছি, উনি এতগুলো লোক নিয়ে মিছিল করলেন, আহত হলেন উনি একজন। এটা কেমন কথা রে ভাই? ওনার সাথে 5 জন মিছিল করে, 5 জন তো আহত হওয়ার কথা, 5 জনের কম তো আহত হওয়ার কথা না। ওনাকে বাঁচানোর জন্য তো বাকি 5 জন 4 জন না, আহত আপনাকে একটু তথ্য দেই। উনি যখন ফেসলার সামনে ওনারা যখন মানে মানববন্ধন করতেছিলেন, সেই জায়গাতে তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল। তাকে উঠে নিয়ে আসা হয়েছিল, উঠে নিয়ে এসে পুরানা পল্টন, উনি যেটা বলছেন আমাকে। ভাই আমি বলতে চাচ্ছি আপনাকে, জি, ওনাকে উঠায় যে নিয়ে আসলো, উনি যে মানব বন্ধন করতে গেলেন, সে মানব গুলা কোথায়? উনার মানব 20-25 জন মানুষ ছিল। যখন আপনার 20-25 এলোপাতারি হামলা হয়েছে, সবাই পালিয়ে গেছে। 20-25 জন মানুষকে হামলা করতে হলে 75 জন লোক, 25 জন লোককে হামলা করতে হলে 75 জন লোক লাগে। এটা হামলার নিয়ম। একজন 1:3 প্রতিহত করার জন্য। 25 জনের উপর যদি হামলা করে তাহলে হয়তো 75 জন। এটা হলো মিলিটারি ভাষায় বলা হয়, এটা যে কোনো পৃথিবীতে হয়। কাজে এখানে বিষয়গুলো হচ্ছে কি, এগুলা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। তবে দেখেন, আমি আপনাদের টেলিভিশন টক শোতে কথা বলি, বিভিন্ন কারণে কথা বলি, এখানে কি আমার কোনো আর্থিক বেনিফিট আছে? কিন্তু বাকি যারা কথা বলতেছেন, তারা কি কথা বলতেছেন কথার জন্য, নাকি তার ব্যক্তিগত কিছু সুবিধা, কিছু অর্থ, কিছু তার ওই রেটিং বাড়া, তার ওই যে সবাই বলেন, সবাই তো ওই দৃষ্টিভঙ্গিতে বলছেন। তো সেটা তো জনকল্যাণমুখী কথা হলো না, এটা তো অ্যাডভার্টাইজমেন্ট হলো। তো অ্যাডভার্টাইজমেন্ট হলো যে কোনো পণ্য ইয়া করার জন্য, যে কোনো পণ্যের জন্য মানুষ হবে। এখানে গণতন্ত্র পণ্য হইতে পারে, স্বাধীনতা পণ্য হইতে পারে, কি ডক্টর করিম সাহেব? জি, এটাও তো পণ্য হইতে পারে। এটা দিয়েও তো বড় বড় সুপার ফিল্ম হয়েছে, দেশপ্রেম কারে বলে, বুঝছেন না? তো ও তো কোটি কোটি টাকা কামাই নিয়ে গেছে, ওর দেশপ্রেম দরকার তো নাই। বুঝতে পারছেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে অনেকে যুদ্ধ করেছেন, অনেক ইহুদিরাও সিনেমা করে ইহুদিদের নিধন দেখাইয়া কোটি কোটি টাকা কামাই নিছেন। এইগুলো তো হলো, এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা। রাজনৈতিক দল হলো মূল শক্তি, ব্যক্তি আমরা কে কোথায় কি বললাম এগুলো খুব একটা, এটা মানুষের জনমত তৈরি করতে সহায়তা করে। কিন্তু জনমতকে সঠিক জায়গায় নিয়ে যেতে হলে একটা রাজনৈতিক দল দরকার। আমাদের দেশে সেই রাজনৈতিক দলগুলো নাই। এই রাজনৈতিক দলগুলোর আজকে এখন প্রচন্ড রকমের একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। শূন্যতা সৃষ্টি হয়েছে বলেই মানুষ কি হয়, ঝড় কখন আসে? যখন নিম্নচাপ শুরু হয়। ঊর্ধ্বচাপে তো ঝড় হয় না, অর্থাৎ বাতাস যখন নিচের দিকে নেমে আসে, বাতাসকে সরাইতে থাকে, তখন ঝড়টা হয়। কাজে আমাদের দেশে তো একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, শূন্যতা সৃষ্টি হয়েছে। নিম্নচাপ কখন হয়? যখন শূন্যতা সৃষ্টি হয়। কি বলেন ডক্টর করিম সাহেব? জি, জি, কাজে হ্যাঁ, কাজে নিম্নচাপ তো বাংলাদেশে শুরু হয়ে গেছে আজকে 3 বছর, আজকে 1.5 বছর হয়ে গেল। এই নিম্নচাপটা তো আমরা এখন পর্যন্ত এটাকে দূর করতে পারলাম না। এখন পর্যন্ত জাতীয় নেতৃত্ব আমরা তৈরি করতে পারলাম না। এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত দেশের মধ্যে খালেদা যে যতক্ষণ শ্বাস, ততক্ষণ উনি বেঁচে আছে, ওনাদের কথা মতো বলছি, বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি এখনো সকল রাজনীতিবিদদের ঊর্ধ্বে। এখনো উনি রাজনীতি শক্তির উৎস। যে কোনো রাজনীতিবিদ, বিশেষ করে বিএনপি তো উনাকে ছাড়া এক কদমও সামনে আগানোর জন্য তা সম্ভব নয়। কাজেই এখানে ডক্টর ইউনূস সাহেব যেটা বলার চেষ্টা করছেন বা যেভাবে বলছেন, যেখানে উনি তো জাতীয় নেতা হতে পারলেন না এখন পর্যন্ত, সকল দলমত নির্বিশেষে নেতা হতে পারলেন না। কিন্তু আজকে খালেদা জিয়ার জীবনে সফলতা হলো এটাও, জীবনের শেষ সায়ান্নে এসে তিনি কিন্তু সকল জাতির দলমত নির্বিশেষে সম্মানের জায়গায় শ্রদ্ধা জানিয়েছেন। কিছু মানুষ ফাজলামি করে, কিছু মানুষ বাজে কথা বলে, এটা তো সবকিছুতে বাজে কথা বলার অভ্যাস অনেক মানুষের আছে। কাজে এখন আমি যে জিনিসটা বলছি আপনাদেরকে, বিজয়ের মাস, আমরা যে মুক্তিযুদ্ধ ছিলাম,
জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা ছিল, সেক্টর কমান্ডার ছিল, সেখানে শেখ হাসিনা কি ন্যাক্কারজনক কথা বলেছেন? আমি কথাটা কিন্তু আজকে প্রতিবাদ করি নাই, যেদিন উনি বলেছেন সেদিনই প্রতিবাদ করেছি। তিনি জিয়াউর রহমানকে রাজাকার বলেছিলেন। তা আপনি যদি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর কন্যা হয়ে স্বাধীনতার ঘোষককে রাজাকার বলতে পারেন, তাহলে আজকে 16ই ডিসেম্বর একজন কিছু মানুষের কাছে কালো দিবস হইতেই পারে, ওই দিন তারা মারা গেছে। জিয়াউর রহমান যে দেশের রাজাকার, সেই দেশে তো যারা মারা গেছে তারা কালো দিবস করতেই পারে। এই কালো দিবসটা তো শুরু করে দিয়ে গেলেন আপনারা, এই আওয়ামী লীগেররা। আপনারা বলতে সরি, আপনি বলছেন আমরা আওয়ামী লীগের লোকেরা। আজকে আওয়ামী লীগের লোকেরা এখানে এসে ভাবছে যে বাংলাদেশটা মৌলবাদী দিকে চলে গেল, ইসলামের দিকে চলে গেল। আরে ভাই, আমরা 90% মুসলমান, আমাদের সংখ্যাগরিষ্ঠ ধর্মই তো প্রাধান্য পাবে। আপনি আমাদের সঙ্গে আছেন, যেমন ডক্টর শফিকুর রহমান গতকাল 2 দিন ধরে একটা ভাইরাল হচ্ছে, উনি কথা বলেছেন, শেষে উনি লাকুম দিনুকুমকে উনি এটাকে এক্সপ্লেন করেছেন। উনি বলছেন যে আল্লাহ আমাদেরকে অন্য ধর্ম বিধর্মী এবং কাফেরদেরকে আমাদের কাছে আমানত হিসেবে রাখা হয়েছে। আমরা মানে বলতে বোঝাচ্ছে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তারা আমানতের খেয়ানত করবেন না, অর্থাৎ তারা কোনো বিধর্মী বা হিন্দু বা মুসলমান বা যারা অন্য ধর্মের লোক তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এটা তাদের আল্লাহর কাছ থেকে দেওয়া তাদের হেফাজত, এবং এটা আমানত, আল্লাহ আমানত হিসেবে তাকে রাখছে, তারা সে আমানত রক্ষা করবে। এটা থেকে ইতিবাচক একটি কথা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিকে ইউনাইটেড করা, এটাই তো লিডারশিপের বক্তব্য। আজকে আমেরিকারা কি বলছে? লেটস বিকাম গ্রেট। আমরা গ্রেট ছিলাম, আবার গ্রেট হই। আজকে ইংল্যান্ডে কি বলে? আইরিশদেরকে কি সেপারেট করে দিচ্ছে? তাদেরকে তো বলছে যে আমরা ইউনাইটেড কিংডম হই। শুধু কিংডম না, ইউনাইটেড কিংডম হই। ইউনাইটেড শব্দ আসলো কেন? ইউনাইটেড কিংডম তো তারা ওখানে সারা ইংল্যান্ডে তো শুধু রোমানরা বাস করে না, রোমান ক্যাথলিস্ট বাস করে, সেখানে আইরিশরা তো তাদের জীবন শত্রু। তারপরে ইউনাইটেড কিংডমের ফ্রেমওয়ার্কে তারা আছে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা ইউনাইটেড করার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 15 বছর জাতিটাকে বিভক্ত করেছেন। বিভক্ত করতে 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 উনি ভেবেছিলেন ওনার অংশটাই বড় হবে, বাকি অংশটা ছোট হয়ে যাবে। আজকে ভাগ্যের নির্মম পরিহাস, উনি আজকে তার অংশটা অত্যন্ত ছোট হয়ে গেছে, বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। তিনি যদি প্রাসঙ্গিক হইতে পারেন, প্রাসঙ্গিক হতে চান বা আসতে পারেন, তাহলে ইটস ওয়েলকাম। এবং আমার মনে হয় যদি বাংলাদেশে নির্বাচন না হয়, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, যে আপনি এখনো বলছেন আদৌ নির্বাচন হবে, আদৌ কেন? নির্বাচন তো হবেই। নির্বাচন ছাড়া আমাদের সামনে বিকল্প কি? এটা তো একমাত্র আওয়ামী লীগ ভাবতেছে নির্বাচন না হলে জিনিসটা আওয়ামী লীগের ফেভারে যাবে, অর্থাৎ নির্বাচন না হলেই এই দলের মধ্যে একটা কুন্দল সৃষ্টি হবে, ঐক্যবদ্ধ শক্তির মধ্যে একটা হবে, এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাদের আছে তাদের অনেকেরই ক্রেডিবিলিটি 0 পর্যায়ে, তাদের গ্রহণযোগ্যতা এমন জায়গায় পৌঁছেছে যে অনেকের মাইনাসের দিকে চলে গেছে। কাজে এদেরকে নিয়ে ডক্টর ইউনূস আগামী দিনে আগাইতে পারবেন না। আর যেহেতু আমাদের দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থায় পরিষদ, প্রধান উপদেষ্টা পরিষদ অবস্থায় ওনারা কিন্তু কালেকটিভ ডিসিশন নেন, ওনারা কিন্তু একা ডিসিশন নেন না, উনি ক্যাবিনেট থেকে ডিসিশন নেন। তাহলে তাদের ব্যর্থতা সবার ব্যর্থতা, একজন মন্ত্রী ব্যর্থতা মানে সবার ব্যর্থতা। এটি রাষ্ট্রবিজ্ঞানে আমরা বুঝি, যখন কালেকটিভ ডিসিশন নেওয়া হয় তখন নিয়েছে কে চেয়ার সেটা বড় বিপত্তি বিষয় না, সেখানে ওর দায়িত্বটা কালেকটিভলি সবার। আজকে যদি একজন উপদেষ্টাকে আমরা বাদ দিতে যাই বা তার বিরুদ্ধে কোনো এলিগেশন না এনে অ্যাকশন না নিয়ে তাকে কোনো দায়ী না করে যদি বাদ দিতে, তাহলে কিন্তু পুরো কালেকটিভকে উপদেষ্টা পরিষদকেই পদত্যাগ করতে হবে। কাজে এখানে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, নির্বাচন হতেই হবে, নির্বাচন হবেই। ফলাফল কোন দিকে যায় এটা তো সময় বলে দেবে। ইতিমধ্যে বাতাস তো ঘুরে গেছে, এখন উত্তরা বাতাস চলতেছে বাংলাদেশে। এখন ফেব্রুয়ারি মাস সামনে, হয়তো দক্ষিণা বাতাস শুরু হতে পারে। এখন তো আমরা এই বাংলাদেশে চলছে উত্তরা বাতাস, আরো শীতল বাতাস আসবে, আরো হয়তো তারপরে হয়তো ফেব্রুয়ারির দিকে গিয়ে একটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে।
দক্ষিণা বাতাস আসতে পারে। পরিবর্তন তো আমাদের প্রাকৃতিক ভাবেই পরিবর্তনটা হবে। সেই জিনিসগুলোকে আমি মনে করি যে আমরা একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, নির্বাচন নিয়ে কথা বলছেন, সে নির্বাচনের আপনি যদি বিষয়বস্তু দিয়েছেন সেটা বলছি, এখানে ফাঁদ পাতার কিছু নাই। ডক্টর ইউনূস ফাঁদ পাতে নাই। ডক্টর ইউনূস তো নির্বাচন দিতে বাধ্য হয়েছেন, উনি ওনার পপুলারিটি ধরে রাখতে পারলেন না। ডক্টর ইউনূস, আক্তার ভাই, ডক্টর ইউনূস ফাঁদ পাতে নাই, এটা আপনার মতামত, কিন্তু ডক্টর ইউনূস বন্দর দিচ্ছেন, করিডোর দিচ্ছেন, কোনো আন্তর্জাতিক কথা বলছেন না। ডক্টর ইউনূস বিবিয়ানা তেল, খনিজ সম্পদ গুলা দেওয়ার একটা চুক্তি চলছে। এই বিষয়গুলা কোন রাজনীতি দলের সাথে, ওইটা দেশের জন্য ভালো করতেছেন, কিন্তু রাজনীতি দলের সাথে কথা বলবেন না। রাজনীতি দলে কথা বলা লোকটাকে, আপনার বিএনপি আছে, ইলেকশন ছাড়া তো তারা প্রতিনিধিত্ব করতে পারে না, নির্বাচন ছাড়া তো তারা প্রতিনিধিত্ব করতে পারে না। তাহলে তো জিয়া করিম ভাইকে ডাকাতে হবে, হি ইজ এক্সপার্ট অন দ্য সাবজেক্ট। ভাই বাংলাদেশের যে যতগুলা এই যে কমিটি হলো, সংবিধান কমিটি, তাহলে এগুলো করা মানে ছিল না। ডক্টর ইউনূসের ব্যাপার, এগুলা ডক্টর ইউনূসের ব্যাপার, এগুলা ডক্টর ইউনূসের ব্যাপার। রাজনীতিবিদ নিয়ে খেলছে, কোনটা শুনবে কোনটা শুনবে না, কাকে গুরুত্ব দিবে না দিবে, এটা ডক্টর ইউনূস তো রাজনীতিবিদদের কাছে দেয় না, জনগণের কাছেও দেয় না। সে বিপ্লবের ম্যান্ডেট নিয়ে আসছে, যেটা সুপ্রিম কোর্ট তাকে বৈধতা দিয়ে দিয়েছে। কাজে সে তো আমার কাছে জনগণের কাছে দায়ী না। সে যেটা ভালো মনে করবে সেটা করবে। যদি আমাদের হ্যাডম থাকে, আসেন ওনাকে বাধা দেই, আসেন ওনাকে আটকাই। আমাদের নাই হ্যাডম, এখন উনি যা করবেন আপনার হ্যাডম, তাহলে তো ওই যে গতদিন বামপন্থীরা এই যে আপনার এর বিরুদ্ধে বামপন্থী বলে বাংলাদেশে কিছু আছে নাকি? বামপন্থীরা বলে শুনেন, এখন বামপন্থী বলে কিছু আছে নাকি? এক মন টমেটোর মধ্যে ডানপন্থী ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে একটা মানুষ তো প্রতিবাদ করতেছে, তাকে পুলিশ পিটিয়ে দেওয়ার তো অধিকার নাই। এলুটা প্রতিবাদ করতেছে না, এলুটা প্রতিবাদ করতেছে না, এটা আপনাদের বানানো স্টোরি হলে তো হবে না। ভাই প্রতিবাদ করতেছে না, কি বলতেছে? আমরা তো মিছিল দেখি, নিউজ দেখি। মিছিলটা দেখলে সে মিছিলের সঙ্গে পুরো মিছিল মারি খেলো না কেন? এটা তো লোক দেখানো একটা। আপনি কি মনে করেন প্রিন্স, এই যে প্রিন্স এতগুলা ইয়াতে গেল, এই যে প্রিন্স এতদিন মিটিং করলো, কই প্রিন্স কোনদিন বলছে বামপন্থী আমরা প্রতিবাদ করছে? অবশ্যই বলেন, প্রিন্সের আপনি ইন্টারভিউ দেখাতে পারবো, সে প্রতিবাদ করেছে, পুলিশ পিটিয়েছে। সে প্রতিটা মিটিং এ গিয়া বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য পোষণ করে আসছে। সে বামপন্থীরা স্বাক্ষর করে নাই আক্তার ভাই, বামপন্থীরা ওয়াক আউট করে আসছে, বামপন্থীরা এই যে জুলাই সনদ, তথাকথিত জুলাই সনদে স্বাক্ষর করে নাই। তথাকথিত জুলাই সনদ স্বাক্ষর করে নাই, তারা তো অপ্রাসঙ্গিক, দরকার না, যেটুকু সম্মান তারা দিয়েছিল পেয়েছিল তারা সেটা করে নাই। ওই তর্ক যাবো না আমরা, ওই তর্কটা অন্য জিনিস তর্ক। বামপন্থীরা ধোয়া তুলসী পাতা না, বুঝছেন না? তাদের আদর্শ কোন দিকে? বামপন্থী বলতে কোন বামে? চায়না না রাশিয়া না, কেউ কিন্তু তুলসী পাতা না। বাংলাদেশটা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি, এই প্রিয় মাতৃভূমির ষড়যন্ত্র হচ্ছে, এই নিয়ে আমরা কথা বলছি। জি না স্যার, বাংলাদেশটা আমার, ওটা বলেন, আমাদের না। আমাদের বললে চুর ছেঁচড় ডাকাত সব এটার মধ্যে আসবে। বাংলাদেশটা আমাদের বললেই সমস্যা, আমাদের বললে তো আপনি মতামত নিতে হবে, করিম ভাই মতামত নিতে হবে। আমি মনে করি বাংলাদেশটা আমার, আপনারও না, ডক্টর ইউনূসের একা ব্যক্তিগত হয়ে গেছে। না না, বাংলাদেশটা আমার, ডক্টর ইউনূস যেমন বলতে পারে আমার, করিম ভাই বলতে পারে আমার, আপনি বলতে পারেন, আমরা বলতে পারি না। কারণ আমরা বললে আমাদের চোর ডাকাত ছাত্র দেশদ্রোহী দেশবিদ্রোহী স্বাধীনতা পক্ষের লোক স্বাধীনতা বিপক্ষের লোক এই ফ্যাসিস্ট অনেক লোক চলে আসে। আমাদের তো হবে না, আগে চলেন ওন করি আমার দেশটাকে, আমার দেশটাকে আমি ওন করি। আমি এমন কোনো কাজ করব না, আমি এমন কোনো কাজ করব না যা দেশের কল্যাণের বিরুদ্ধে যাবে, আমি এমন কোনো কাজ করব না যা দেশের জনগণের বিরুদ্ধে যাবে। এইটা হইতে হবে আমাদের মোটো, এবং এই মোটো নিয়ে যারা কাজ করবে তাদের কথাই আমরা মূল্যায়ন করব। সেটা আপনি বললেন আপনাকে মূল্যায়ন করব, করিম ভাই বললে করিম ভাই মূল্যায়ন করব, আরো 10 জন করলে করব। কিন্তু কালেকটিভলি বলতে হলে আপনাকে একটা কালেকটিভ মিটিং ডাকতে হবে। এখানে কতজন আসে? আপনার এই বাংলাদেশের 51% লোক এক জায়গায় আসতে হবে, আইসা কনসেনসাস বলতে হবে এইটা করতে চাই। যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত ওই কোন বাম আর কোন ডান আর কোন কুঠা কিঠা, আরে বাবারে নেতা শালা লগে নাই 3 লোক, নেতা হলো 4 জন, বুঝছেন না? আর যদিও দীপক ভাই আপনি ছাত্র ইউনিয়নের লোক, আপনার মনে কষ্ট লাগবে, বুঝছেন না?
ছাত্রের লোককে বা আমি ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে আক্তার ভাই আমি নিজে আপনার কাছে আসবো। আমি নিজে আমি বামপন্থী, আমি আক্তার নিজে ভাই বামপন্থী, আমি ছাত্র ইউনিয়ন দিয়ে শুরু করছি আমার লাইফ। রূপচাঁদ ভাই, আপনি কি জানেন মাহমুদুর রহমান মান্নার পার্টির সেক্রেটারি কে, অথবা সাকির পার্টির সেক্রেটারির নাম জানেন? না, আমরা এই বিতর্ক যাব না জিয়া ভাই, আমি একটু ঠিক আমি আছে, আসতেছি। এখন করিম ভাইকে ভোট দেন, করিম ভাইকে ভোট দেন। জি জি, আমি কিছু দর্শককে আমি বলতেছি, আর একটা বাজে কমেন্ট করবেন, লাথি মেরে বের করে দেবো আমার পেজ থেকে, ব্লক করে দেব। আমার গেস্টদের নিয়ে আমাকে নিয়ে একটা বাজে কথা বলবেন, লাথি মেরে বের করে দেবো আমার পেজ থেকে, না ব্লক করে দেব। আমাকে চিনেন না, এখানে ফাইজলাই পাইছেন না? জি জি ভাই, সরি, আমি আসলে গালিগালাজ করতেছে সব আমাদের গেস্ট, সবাই গালিগালাজ করতে, আমার গালিগালাজ বলুক, মানুষে বলবে, বাট না 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 না, আপনার গালিগালাজ গুলো দেখেন যদি, এগুলো পড়ার মতো না, গালিগালা করতেছে। আরে বাবা, তুই কেন শুনোস কেন, তোর ভালো লাগে না কেন, আসিস কেন, তোর কে বলে আসার জন্য? আক্তার ভাই যদি ভালো না বলে তুই আসিস না, জিয়া ভাই যদি ভালো হলে আসিস না, আমার কথা শুনিস না, তোর কে বলে আমার কেন আসার জন্য? কেন গালিগালাজ করবে? এটা কি তোমার মা বাবা শিক্ষা দিছে এইটারে? এই মেজর আক্তারকে চিনো তুমি? মেজর আক্তার ব্যক্তিগত না না না, গালিগালাজ করতেছে। জি হ্যাঁ, সরি, আমি যাবো। জিয়া ভাই আপনি কি মনে করছেন ডক্টর ইউনূসের ফাঁদে বাংলাদেশ আদৌ কি নির্বাচন হবে, এ বিষয়ে কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মুখোমুখি দাঁড় করিয়েছেন বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, যারা জীবনকে বাজি রেখে আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছিলেন, যারা জানতেন জীবন হয়তো ফেরত আসবে না, তারপরেও আমাদের লাল সবুজের পতাকা দিয়েছিলেন, একটা পাসপোর্ট দিয়েছিলেন। সেটা এখন কথা হচ্ছে যে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান ওসমানী থেকে শুরু করে খালেদ মোশাররফ থেকে শুরু করে জলিল থেকে শুরু করে অনেকেই ছিলেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে এই বিজয়ের মাসে সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু কথা থেকে যায় যে এখন কারা ক্ষমতায় আছে, কারা নেই। আপনি যদি দেখেন যে বাংলাদেশে একটি নাটকের পর্ব চলছে, একটার পর একটা পর্ব এসছে, তাই না? আপনি কিছুদিন আগে দেখবেন যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের একটা সফল প্রজেক্ট বলা যায়, কারণ আমাদের যেখান থেকে 2400 মেগাওয়াট গ্রিডে আসতে পারত, সেইটা যখন এআইএ, যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন, যেটা তাদের যে ইনভেস্টিগেশন হয়েছিল, সেই ইনভেস্টিগেশনে তারা বলেছিল 3টা ক্ষেত্রে উন্নয়ন করতে হবে, 3টা ক্ষেত্রে তাদের কাজ, সেটা সেফটি সিকিউরিটির ক্ষেত্রে এবং অগ্নি নির্বাহক ক্ষেত্রে তাদের কাজ করতে হবে। এবং সেই ব্যাপারে রাশিয়া থেকে আমাদের প্রচুর সরঞ্জাম আসে, যেটার মূল্য সম্ভবত $1 বিলিয়ন মতো। সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। এটা ইচ্ছাকৃতভাবে পোড়ানো হলো, কারণ ওখানে দমকল বাহিনী ছিল। আমরা কিন্তু ওইগুলি ব্যাপারগুলি একটার পর একটা ভুলে যাচ্ছি, যে এই সরকার এসে কি করলো, কি করলো না। আমি প্রথম থেকেই বলেছি যে উনি নির্বাচন দিবেন না, নির্বাচন দেওয়ার প্রশ্ন আসে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি দুটেই আপনার থাকবে, আছে, এবং তাদের যে অবদান সেটা আমি অস্বীকার করি না, কিন্তু তাদেরকে এটা বুঝতে হবে যে তাদের প্রধান শত্রু কারা, তাদের প্রতিপক্ষ কারা। প্রতিপক্ষ এই দুই দলই মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক হিসাবে কাজ করে, এবং তারা দেশের স্বাধীন বাংলাদেশের উন্নয়নে যতগুলি কাজ হয়েছে এই দুই দলের হাত ধরেই হয়েছে, কিছুটা এরশাদেরও ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই, আমি বলি ওনার 3-0 যে প্ল্যানটা, এই 3-0-র ভিতরে একটা 0 হচ্ছে যে আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দেওয়া বা আওয়ামী লীগের রাজনীতি কে আসতে না দেওয়া। এটা হচ্ছে একটা 0, যার প্রতিফলন হিসাবে উনি যেটা করেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আবার কিছুদিন আগে বিডিআর হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের দোষারোপ করেছেন। আওয়ামী লীগ দল হিসাবে, একজন মানুষ হিসাবে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আপনার পুরো সংগঠন তার জন্য দায়ী, এই যুক্তি কিন্তু যায় না।
আরেকটা হচ্ছে যে আপনি দেখেন যে বেগম জিয়া একজন সুস্থ মানুষ। উনি মাঝে লন্ডনে গেলেন চিকিৎসার জন্য, উনি চিকিৎসা নিয়ে আসলেন, সুস্থ হয়ে আসলেন। আমি ওনার সুস্থতা কামনা করছি এবং আমি চাই উনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক। আমি দেখতে চাই যেভাবে ৮০-এর দশকে দুই নেত্রী একই মঞ্চে দাঁড়িয়ে দেশের জনগণের জন্য কথা বলেছিল, ওইভাবেই কথা বলুক। তো এখন একজন সুস্থ মানুষকে উনি ইমিউন কম্প্রোমাইজ, যদি সেটাই সত্যি হয় তাহলে ওনাকে কেন ক্যান্টনমেন্টে নেওয়া হলো, কি কারণে নেওয়া হলো আপনাকে বুঝতে হবে। এবং ক্যান্টনমেন্টে নেওয়ার পরপরই অসুস্থ হয়ে গেল। এই ইউনূস সাহেব বারবারই চাচ্ছেন যে এই বেগম জিয়ার যে অসুস্থতা, এটা আওয়ামী লীগের উপরে দায়ভার চাপাতে, কিন্তু এই দায়ভার আওয়ামী লীগের না, এই দায়ভার ইউনূসের উপরে। কারণ উনি যদি ইমিউন কম্প্রোমাইজ হয় তাহলে ওনাকে নেওয়া হলো কেন, আসার পরপরই উনি কেন অসুস্থ হলেন, তার মানে ওখানে কি ঘটলো? তার মানে হচ্ছে যে বেগম জিয়াকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে ২ নাম্বার জিরো। আর ৩ নাম্বার জিরো হচ্ছে তারেক রহমানকে না আসতে দেওয়া বারবার। এখন আপনি বললেন প্রথম দিন ইউনূস সরকারের একটা অধ্যাদেশ জারি করলেন, বললেন যে বেগম জিয়াকে ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হবে। তার মানে তার উনি যে হসপিটাল আছে সেখানে কেউ যেতে পারবেন না, যাতে একটা এসএসএফ ক্রস করে যেতে হবে। সুতরাং আবার পরের দিন ওনার মন্ত্রী পরিষদের আরেকজন বললেন যে ওনার পরিবারের কাউকে এই নিরাপত্তা দেওয়া হবে না। তারেক রহমানকে কেন নিরাপত্তা দেওয়া হবে না? প্রশ্নটা এটা এসে যায় যে তারেক রহমানকে কেন নিরাপত্তা দেওয়া হবে না। তার মানে তাদের সেকেন্ড প্ল্যান আছে যে তারেক রহমান দেশে আসলে একইভাবে যেভাবে বেনজির ভুট্টো বলেন, রাজীব গান্ধী বলেন, অন্যান্য নেতৃবৃন্দ সেভাবে হত্যা করতে পারে। সুতরাং যদি তারেক রহমানকে সরিয়ে দেওয়া যায় তাহলে তার 3-0 ফুলফিল হয়ে যাবে। এটা হচ্ছে তার উদ্দেশ্য। এখন যখন আওয়ামী লীগ এবং বিএনপি বুঝতে পারবে যে তাদের একজন আরেকজনের শত্রু না, তখন তারা এক মঞ্চে এসে দাঁড়াবে। আমি আশা করব তাদের এই বোধোদয় হবে এবং তারা এক জায়গায় এসে দাঁড়াবে। যতদিন না দাঁড়াবে ততদিন এই স্বাধীনতা বিরোধীরা আপনি যে কথাগুলি বলছিলেন এই কথাগুলি বলতে থাকবে এবং মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করবে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিবে। এটা আমাদের খারাপ লাগে, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এই আওয়ামী লীগ বিএনপি তাদের নিজস্ব বিবাদ থেকে বেরিয়ে আসতে পারবে। আপনার সঙ্গে আমার রাজনৈতিক দ্বিমত থাকতেই পারে, কিন্তু তার মানে এইটা না আপনাকে মেরে ফেলা বা আপনার ক্ষতি করা। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এটা না বেরোতে পারলে হবে না। আপনার সঙ্গে আপনি রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, কিন্তু আদৌ সম্ভব জিয়া ভাই? এটা কি সম্ভব? বিএনপি আওয়ামী লীগ অবশ্যই সম্ভব, আমি মনে করি সম্ভব। আওয়ামী লীগ গত 15 বছর বিএনপির উপর যে নির্যাতন চালাচ্ছে, এরপরে কিভাবে সম্ভব হবে? এইটা আপনি যদি দেখেন 2001 থেকে 2006-এও আওয়ামী লীগের প্রতি বিএনপি ওই করেছে, কিন্তু তাদের বুঝতে হবে তারপরে আবার যখন ফখরুদ্দিন মঈন সাহেব ক্ষমতায় আসে তখন কিন্তু দুই দল আবার এই বোধোদয়টা হতে হবে, না হলে হবে না। না হলে স্বাধীনতা বিরোধীরা যে কথাগুলি বলছে সেইগুলি বলবে, মুক্তিযোদ্ধাদের আমাদের যে বীরঙ্গনা অথবা যারা জীবন দিয়েছে, যে 30 লক্ষ শহীদ, তাদের প্রতি যে অবমাননাকর কথাবার্তা বলে আমার কষ্ট লাগে। কিন্তু আমি অনেক সময় হারিয়ে ফেলি যে কথা বলার সময়। মাঝে মোস্তাক ভাই এরকম বলছিলেন, তখন আমি মানে টেম্পার লুজ করি। কারণ যারা আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিল, তাদেরকে অবমাননাকর কথা বলবেন আর সেটা আমাকে মেনে নিতে হবে, আমি সেটা পারবো না, সেটা সম্ভব না। সুতরাং এই দিকগুলি বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে নির্বাচন উনি দেবেন না, কোনোভাবে একটার পর একটা নাটক সাজাবেন যাতে নির্বাচন না হয়। আপনি দেখেন যদি নির্বাচন হতে হয় তাহলে তফসিল ঘোষণা হতে হবে। এই তফসিল ঘোষণা করতে গেলে মিনিমাম 60 দিন আগে তফসিল ঘোষণা করার কথা ছিল না, করবেন। আপনি দেখেন এনসিপির বক্তব্য দেখেন, না এনসিপির বক্তব্য দেখেন, এইখানে
আমি বলবো, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে বিএনপির এখন যিনি মহাসচিব আছেন, আমার মনে হয় না, এটা আখতারুজ্জামান সাহেব আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় না ওনার দ্বারা কোনো দাবি আদায় করা সম্ভব। কারণ হচ্ছে যে ওনার নেপথ্যে যিনি কাজ করেন, ওনার একজন অ্যাডভাইজার হিসেবে নেপথ্যে অলিখিতভাবে, সেটা হচ্ছে ফাহাম আব্দুস সালাম, যিনি ওনার জামাতা। তার বক্তব্য যদি শুনেন, তিনি একটি বক্তব্য দিয়েছেন, মুক্তিযুদ্ধের ন্যারেটিভ পুরোপুরি বাদ দিতে না পারলে বাংলাদেশের রাজনীতি সামনে এগোতে পারবে না। তার অর্থ কি দাঁড়ায়? যে মুক্তিযুদ্ধকে আপনি ৭১কে সম্পূর্ণভাবে মুছে দিবেন। ৭১কে মুছে দিলে শুধুমাত্র আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করা না, আপনি বিএনপিকে করে দিচ্ছেন। তার মানে এই উপলব্ধিটা আসতে হবে দুই দলের থেকে, এবং সেই কাজই এখন চলছে। আপনি যদি দেখেন যে এই বর্তমান সরকার কার ইয়াতে চলে, কোনো বিপদে পড়লে উনি জামাতকে ডাকেন সবসময়। আর জামাত দেখেন বামপন্থীরা কি করছে, আমি এটা যাব না, আপনি ইরানিয়ান রেভলিউশনে দেখেন সব জায়গায় বামপন্থীরা যুক্ত হয়ে এবং মৌলবাদের হাতে তুলে দিছে। আবার এখনকার সরকার যেটা জামাত ইসলামী, তারা বারবার ইয়ের সঙ্গে এই আপনার টার্কির সঙ্গে দেখেন তাদের একটা যোগাযোগ আছে। এরদোয়ান যেভাবে ক্ষমতায় আছে, সেই একইভাবে ক্ষমতায় থাকতে যাচ্ছেন। আর একটা জিনিস যে আমি মেজর আখতারুজ্জামানের সাহেব শ্রদ্ধা রেখেই বলছি, আমার মনে হয় না ওনার বক্তব্য ঠিক যে আওয়ামী লীগ নির্বাচন চান না। আওয়ামী লীগ নির্বাচন চান। আওয়ামী লীগ অবশ্যই এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কখনো আওয়ামী লীগ নির্বাচন বলে নাই নির্বাচন চান না। ৭০-এর নির্বাচনে গেছে, তার আগে 56-এ 54-এ যুক্তফ্রন্টে সব নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগ নির্বাচন চায়। কিন্তু সেই নির্বাচনের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করার দায়িত্ব বর্তমান সরকারের। এইটা যদি সৃষ্টি না করতে পারে, তাহলে সবার অংশগ্রহণমূলক হবে না, এবং সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচন না দিতে পারলে সেই নির্বাচনের কোনো বৈধতাও থাকবে না। এই বৈধতা থাকতে হলে আপনি দেখেন যে এই যে এয়ারবাস নিয়ে বিভিন্ন, যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বিভিন্ন নাটক সাজানো হচ্ছে, এই দায়ভার কি ইউনূস সাহেবের না? ডেফিনেটলি ওনার। এবং উনি যে কাজ আরেকটা জিনিস বলে দেয়, আপনি আমেরিকা থাকেন, আমি যুক্তরাজ্যে থাকি, ইউরোপে আমি দীর্ঘদিন ছিলাম। এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা আপনার এটা মাত্র ১ ঘন্টার ব্যাপার। ১ ঘন্টা, একটা দেশ ১ ঘন্টার ভিতরে যে কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু একটা না, ওই কাতারে কি একটা এয়ার অ্যাম্বুলেন্স? হ্যাঁ, এগুলো হচ্ছে, ওটা বাদ দেন। আপনি দেখেন যে ইউনূস সাহেবের, দেখেন উনি যখন নোবেল পুরস্কার গ্রহণ করেন তখন উনি একা করেন নাই, ওনার সঙ্গে আরেকজন মহিলা ছিলেন, রাইট? তাকে তো উনি উধাও করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ তার নাম জানে? সেতারা বেগমের নাম জানে? আপনি তো দেখেন না তার নাম কোথাও, বা কোথাও বাংলাদেশের মানুষ তাকে কি সম্বর্ধনা দিয়েছে, বা তার কথা কি কখন? সুতরাং ইউনূস সাহেব জানেন যে কিভাবে আর একজনকে মাইনাস করে দিতে পারে। ওনার যে -2 ফর্মুলা যেটা ছিল 111-এর সময়, ওই একইভাবে এগোচ্ছেন, যার জন্য আমি বললাম উনি 30-তে আগাচ্ছেন। -4, হ্যাঁ, -4 মানে 30, হ্যাঁ, ওইভাবেই আগাচ্ছেন। এবং ওইটা, সুতরাং এইটা ইউনূস সাহেবের। আবার জামাত ইসলামী কিছুদিন আগেও স্লোগান দিছে যে পাকিস্তান জিন্দাবাদ। যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ পাকিস্তান, তারা ভুল স্বপ্ন দেখেন। 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে এইটা 70-এ বোধহয় বলেছিলেন বঙ্গবন্ধু যে বাংলাদেশের নাম, এই ভূখণ্ডের নাম ইস্ট পাকিস্তান, বাংলাদেশ হবে। তখন থেকে বাংলাদেশ, এবং এটার জন্য 52 থেকে আন্দোলন শুরু হয়েছে, তাই না? এক একটা আপনি যদি দেখেন যে আমাদের যে সাভার স্মৃতিসৌধ, সেইখানে যে যতগুলো স্তম্ভ আছে, তার প্রতিটা জিনিসের কারণ আছে। প্রতিটা এইগুলি যদি আমরা না বুঝি তাহলে হবে না। এখন আপনি যারা স্বাধীনতা বিরোধী, তারা বলছে যে বঙ্গবন্ধু গাদ্দার ছিল, মুক্তিযোদ্ধারা গাদ্দার ছিল। এটা তো অনেক আগেই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে দিচ্ছেন, এমন একটা সময় আসবে এই বাঙালিরা পাকিস্তান ভাঙার অপরাধে মুক্তিযোদ্ধাদেরকে
বিচার করবে। এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। হুমায়ুন আজাদ বলেছিলেন, এটা না নতুন এখন কোনো তো কিছু। বিহারীদের হত্যার ব্যাপারে টক শোতে কথা বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের বিচার করা উচিত। যে ভাই আবার আসবো, আমি যাবো আক্তার ভাইয়ের কাছে। আক্তার ভাই, আসলে কি -2 বা -4 বা 30 যেটা তত্ত্বগুলা জিয়া ভাই বললেন, আসলে কি মাইনাস রাজনীতি শুরু হয়েছে? আসলে তারেক রহমান বাদ দিয়ে কি জুবাইদা রহমানের নেতৃত্ব নিচ্ছেন বিএনপির? এ বিষয়ে কি বলবেন? আমি তো বিএনপি করি না, বিএনপির মধ্যে নাই। রাজনীতি পর্যবেক্ষক, রাজনীতি বিশ্লেষক হিসাবে বিএনপি কে চ্যালেঞ্জ দিয়ে তো বেরিয়ে আসছি, কাজে এখন তোর বিএনপির সম্বন্ধে কথা বলা আমার অধিকার হয় না। জিয়া ভাই যে কথাগুলো বললেন তার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে একটু ডিফার করি। 1996 সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে বয়কট করার কারণে আমরা নির্বাচনটা করাতে পারিনি। সে নির্বাচনে কিন্তু বয়কট করেছিল আওয়ামী লীগ এবং জামাত মিলে, আমরা করাতে পারিনি। তারপরে আমরা 96 সনে এসে নির্বাচন করলাম, তখন সেখানে দেখা গেল যে জুনে যখন নির্বাচন হলো সেই জন্য আওয়ামী লীগ জয়লাভ করলো। তারপরে 2006 সনে যে 111 হয়েছে, তার মেইন সংগ্রামটা তো হয়েছিল শেখ হাসিনা আমাদের নির্বাচনটাকে ডিনাই করার জন্য। শেষ মুহূর্তে যদি নমিনেশন সাবমিট করার দিন, সেদিন হাইকোর্টের একটা রায়ের ভিত্তিতে উনি নির্বাচনটাকে বয়কট করলেন। তা আওয়ামী লীগের ইতিহাসে কিন্তু নির্বাচন বয়কট করার অনেক আছে। আর আওয়ামী লীগ কখনোই জামাতকে শত্রু মনে করে নাই, জামাতের যুদ্ধাপরাধীদের শত্রু মনে করেছে। জামাতের বাকি লোকদেরকে শত্রু মনে করে নাই, জামাতকে তিনি অ্যালাউ করেছেন গ্রো করার জন্য। তিনি শত্রু মনে করেছেন বিএনপিকে, এবং বিএনপিকে উনি সমূলে ধ্বংস করার চেষ্টা করেছেন। কাজে আপনার প্রত্যাশাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে থাকলে হয়তো বর্তমান সরকারে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমি ব্যক্তিগত মনে করি যে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্যটা কোথায়? শেখ হাসিনার আমলেও আমি অপ্রাসঙ্গিক ছিলাম, আমার উপরে দমন পীড়ন নির্যাতন হয়েছে, আমি কথা বলতে পারি নাই, আমি আমার অধিকার পাইনি। আমি নির্বাচনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ হিসাবে পুলিশের সার্জেন্ট দিয়ে মার খেয়েছি। শেখ হাসিনা সেই ক্যাসেটটা তো দেখেছেন, ভিডিওটা দেখেছেন, এবং উনি স্বীকারও করেছেন তোমার গায়ে হাত তুললো। এই যে ওনার স্নেহ পুলিশের প্রতি, আমার গায়ে হাত তুললো, আমাকে ভালো বললো, আবার স্নেহ, তুমি তো অ্যাকশন নিলেন না। এই যে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমি তো সেই দিন থেকে নিজেকে আর মুক্তিযোদ্ধা মনে করি না। যে দেশে আমি মার খেয়েছি, এই দেশে আমার কিসের আমার মুক্তিযোদ্ধা? এদেশ কি করেছিলাম আওয়ামী লীগের পিটানি খাওয়ার জন্য? এদেশ কি স্বাধীন করেছিলাম আওয়ামী লীগের সার্জেনদের হাতে মার খাওয়ার জন্য, তাও নির্বাচনে দাঁড়ানোর জন্য? অবশ্যই না। কাজে যদি কেউ কালো দিবস ঘোষণা করে, আমি তার সঙ্গে আছি। কেন আছি জানেন? শুধু আওয়ামী লীগকে শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমার চরম শত্রু আওয়ামী লীগ। আজকে গালি দেয় কে? দেখেন না, আওয়ামী লীগ গালি দেয়। এরা তাদের পক্ষে কথা বললে, আওয়ামী লীগ এমন একটা ফ্যাসিস্ট দল, তাদের পক্ষে কথা বললে সবকিছু বৈধ, আর তাদের বিরুদ্ধে কথা বললেই, তাদের পক্ষে না গেলেই তারা তখন বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালাগালি করবে। ফ্যাসিস্ট, বেসিক্যালি একটা ফ্যাসিস্ট দল। আমরা আজকে অভিমান থেকে বলছি না, বাস্তবতা থেকে বলছি। যেই দল জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, আমি সেই দলের সঙ্গে কোনোদিন বসতে আর রাজি না। আমি জানি না বিএনপি বসবে কিনা, জানি না বিএনপি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান বসবে কিনা, জানি না তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান ক্ষমতায় আসলেও বসবে কিনা, আমি জানি না। তো আমার ব্যক্তিগত সুপারিশ থাকবে, দরকার পড়লে দুজকে যাওয়া উচিত, তো আওয়ামী লীগের সঙ্গে কোথাও একসঙ্গে যাওয়া উচিত না। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। একজন দর্শক লেগেছেন আক্তার ভাই, আপনি শেখ হাসিনার সাথে বৈঠক করেছিলেন। আমি একটা রাষ্ট্রের সঙ্গে কথা বলেছি। আমি কি কারো, আমি শেখ হাসিনাকে আমার গার্লফ্রেন্ড তার দেখা করা তো অপরাধ হয়ে গেছে? সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আমি তো 100বার দেখা করতেই পারি, 1000বার দেখা করতে পারি। ওই বেটাতে বুঝতে হবে যে আমি কোন লেভেলে হলে আমি প্রধানমন্ত্রীর কথা বলতে পারি। হোয়াট ইজ মাই লেভেল? তুই তো আমাকে ধন্যবাদ দিবি বেটা, আমাকে সাধুবাদ জানাবি যে আমি একটা প্রধানমন্ত্রীর সঙ্গে 1 to 1 কথা বলছি। যে কোনো জিনিস হোক, যদি আমি ব্যক্তিগত কারণে যাই, তাহলে শেখ হাসিনার কাছে আমার ব্যক্তিগত বিষয় শোনার মতো সময় এবং সুযোগ দিতে সে বাধ্য হয়েছে। এটাও তো আমার কৃতিত্ব। কি বলে জিয়া ভাই? উনি রাষ্ট্রের প্রধানের সঙ্গে কথা বলেছেন, কোন পার্টি প্রধানের সঙ্গে না। এই বোধ বোধহয় হতে হবে আমাদের। তাহলে
আমি দুইটা ভিন্ন সরকার জিনিস, প্রধানের সাথে কথা বলেছি, দুইটা ভিন্ন জিনিস। এবং একবার না কয়েকবার একটা প্রকাশ করেছি, যেহেতু এটার মধ্যে আমার ব্যক্তি স্বার্থ ছিল। কারণ ওই দিন একটা কথায় একটা ব্যক্তি স্বার্থ উনি দিবেন বলেছিলেন, যদিও দেন নাই, সে ব্যক্তি উদ্যোগ হয় নাই, কিন্তু ব্যক্তি স্বার্থ ছিল বলে এটা প্রকাশ করে দিয়েছি। আমি প্রকাশ না করলে কিন্তু কেউ জানতো না, বুঝতে পারছেন? কিন্তু আমি তো এই শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, বিরোধী থাকা অবস্থায় অ্যাজ মাচ এজ 10টা মিটিং করেছি। কেউ কি জানে? এই জাতি জানে? আপনি দেখেন, আজকে দেখেন তারেক রহমান সাহেব সম্বন্ধে আমি বিরূপ কথা বলি বলে অনেকে অসন্তুষ্ট হচ্ছেন আমার দিকে, কিন্তু আপনারা কি জানেন তারেক রহমানকে 111-এর সময় হত্যা করার সিদ্ধান্ত হয়েছিল, এবং তার আলামত হিসাবে তার উপরে যে অকথ্য অত্যাচার চালানো হয়েছিল, কেউ কি প্রতিবাদ করেছিলেন? কিন্তু এই গরিব দুঃখী মেজর আক্তার, আমি কিন্তু সগর্বে প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম জিয়াউর রহমানের ছেলের যদি কিছু হয়, এই বাংলার মাটিতে যদি জিয়াউর রহমানের ছেলে বাঁচতে না পারে, তাহলে কোনো সিস্টেম মানি না, আমি কোনো সিস্টেম যাই না। জেনারেল মঈনকে নাম ধরে হুঙ্কার দিয়ে বলেছিলাম। জেনারেল মতিন ছিলেন আমাদের তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী, মনে থাকে যে উপদেষ্টা, তাদেরকে বলেছিলাম। আমি তো যখন যে কজে পজিটিভ দেখি আমি তার পাশে আছি, আর যেই কজে নেগেটিভ দেখি আমি তার বিপক্ষে আছি। সেটা যদি স্বয়ং তারেক রহমান হয়, শেখ হাসিনার কজ বাংলাদেশের ফেভারে না, এটা আমি জুলাই মাসে উনাকে 2024 সনের জুলাই মাসের লাস্ট ওনার সাথে দেখা হয়েছে আমার, সেদিন ছিল 10ই মহরম, বোধহয় 13ই জুলাই বা সামথিং লাইক দ্যাট। সেদিন আমি ওনার কাছে গেছি আন্দোলন তুঙ্গে, সেদিনও তাকে বলছি যে আপনার সঙ্গে এই লোকগুলা থাকবে না, আপনার ইট ইজ এ ব্যাড সিলেকশন হয়েছে, আপনি এখনো সময় আসে বিএনপির সঙ্গে একটু বসেন। আমি দুতলাই করতে গিয়েছিলাম যে বসেন, এই যে কথাটা আজকে জিয়া ভাই আপনি বললেন, সেই কথাটা আমি 13ই জুলাই 10ই মহরমের সেই দিনে বলছিলাম। এবং আমি এও বলেছিলাম মহরম মাস ডেঞ্জারাস, আগস্ট মাস আপনার জন্য খুব খারাপ। মহরমের কিন্তু প্রায় দেখবেন চাঁদ লাল থাকে, কেন জানি না আমি, কাকতালে হবে, আমি বিশ্বাস করি যে চাঁদ লাল হলেই বাংলাদেশে রক্তপাত হবে। এটা আমার একটা গত 50 বছরে একটা আমার চারদিকে আমি খেয়াল করি, কারণ আমি আবহাওয়া নিয়ে কাজ করি, যেহেতু আমি কৃষি কাজ করি। আমাকে কবে চাঁদ উঠবে, কখন নামবে, পূর্ণিমা রাত্রে আমার গার্ড কজন লাগবে, অমাবস্যা রাত্রে কজন গার্ড লাগবে, আমাকে এগুলাকে হিসাব করতে হয়। কারণ অমাবস্যা রাত্রে যে কজন গার্ড লাগবে, পূর্ণিমা রাত্রে তার চেয়ে অর্ধেক করলে আমার চলবে। কাজে কবে পূর্ণিমা কবে হয়, আমি যখন ধান লাগাই তখন আমাকে ভাবতে হয় যে কোন চাঁদে কত তারিখে আমি ধানটা লাগাবো। কাজেই আমি সেই মহরম মাসে ওনাকে বলে আসছিলাম। কিন্তু আজকে জিয়া ভাই যে কথাটা বলেছেন, এই কথাটা যদি সেদিন আমি একই প্রস্তাব দিয়েছিলাম, আপনি এক্স্যাক্টলি যে কথাটা বলেছেন, আমি এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কথাটা বলেছিলাম। আপনি বলি আজকে আপনি খালেদা জিয়াকে মাপ করে দেন, ওই মামলা উদ্যোগ করে নেন, এবং আপনি তো আগে একবার খালেদা জিয়ার বাসায় গেছেন ওনার ছেলেকে দেখার জন্য, কাজে আপনি তো গেছেন, আমি একটা তৃতীয় জায়গা নির্ধারণ করে দেই, আপনারা দুইজন সেখানে আসেন। আপনি ওনার কাছে গেলেন না, উনিও আপনার কাছে আসলো না, বুঝতে পারছেন না? আমার পিছনে কোনো একটা দেশের অ্যাম্বাসেডার আমাকে রিকোয়েস্ট করেছিল, দরকার বলে বলো আমি হোস্ট করব, কিন্তু ওনারা আসবেন কিনা বলো। তাহলে ওনারা যে কোনো একটা দিবস দিয়া, যে কোনো একটা দিবসের নাম দিয়া দুজনকে দাওয়াত দিতেন, সবাই মনে করতো যে ওই দেশের একটা অনুষ্ঠানে ওনারা গেছেন। কত ধরনের রাজনীতি হয় জিয়া করিম ভাই। না না, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে আমি আরেকজনের কাছে গেলে যে আমি ছোট হয়ে কেন যাব, কি কারণে ছোট হয়ে যাব? এটা তো আপনার বড়ত্বের পরিচয়। হ্যাঁ, সেজন্য তো বললাম, আমি এই জন্য বললাম, এবং তাও বললাম যে আপনি ওনার কাছে যাওয়ার দরকার নাই, ওনারা আপনার কাছে যাওয়ার দরকার নাই, আমরা তৃতীয় কোনো একটা পক্ষ থেকে আমরা ব্যবস্থা করি। মনে করেন বাংলাদেশে পৃথিবীতে 10টা প্রভাবশালী রাষ্ট্রের একজন যদি ওনার দুজনকে দাওয়াত দেয়, ওনাদের একটা হোটেলে দিল, রেস্টুরেন্টে দিল, বা ওনাদের এমবেসি দিল, এটা কি রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়ে যায় না? সে যদি তার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে আসে, বলে যে আমাদের এই দিন হোস্ট হবেন, আমাদের 2জন স্পেশাল গেস্ট থাকবেন বা 2জন বিশেষ অতিথি থাকবেন, সেখানে আপনি ওই 2জনকে আইন নেওয়া, সেরাটনের লবিতে কথা বলে দেওয়া একটু যথেষ্ট।
বাকি তো আপোষ করার দরকার নাই, দুজনে হাত মিলে নিত, সারা বাংলাদেশ এটা স্পুলিং এর মতো হয়ে যেত যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া হাত মিলাইছে, এখন কি হবে আর। কিন্তু খালেদা জিয়াকে তো উনি ছাড়লেন না। আজকে যেটা বলছেন, আমি বলছি আজ থেকে আরো 15 দিন আগে বলছি, এই ইউনূস সরকার সাহেব অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুটা জন্য দায়ী করতে যাচ্ছে আওয়ামী লীগকে। এবং এই দীর্ঘ যাতে রোষটা, মানুষের যে রোষটা হবে, মানুষের যে ক্ষোভটা হবে, সেই ক্ষোভটা যেন আওয়ামী লীগের উপরে পড়ে। তাতে কিন্তু বিএনপির লোকেরা ক্ষোভটা দেখাবে না, ক্ষোভ দেখাবে না, বিএনপির ক্ষোভ দেখাবে, কিন্তু অ্যাকশন কিন্তু নিবে আপনার সেই বন্ধুরা, যাদেরকে নিয়ে আমরা কালো রাতে কথা বলেন, যাদেরকে কালো দিবসের কথা বলেন, তারা কিন্তু সেদিন একটা বাংলাদেশে আরো যে কিছু আওয়ামী লীগের নেতা পেতা আছে, তাদের সম্পত্তি আছে, বাড়িঘর আছে, অফিস আদালত আছে। আপনারা তো জানেন ইতিমধ্যে সকল পত্র পত্রিকার অফিস কারা দখল করে আছে, সকল ইন্ডাস্ট্রি গুলো কারা চালাচ্ছে, এটা তো সব বসে গেছে। কেউ মালিকরা এখন কি করবে? এত সম্পদের লোভে আমরা পারি না। 1 বিঘা জমির মালিক, যার 1000 বিঘা জমি আছে, সে কি করে পারবে বলেন? এটা তো তার তো দুর্বলতা থাকেই। তার একটা শ্রমিকদের বেতন দিতে হবে, অর্ডার আসতেছে, অর্ডার দিতে হবে। কাজেই সবসময় বলছি, কাজেই আমার যে কথাটা সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির এক হওয়ার সুযোগ খুব কম, এবং এক হওয়ার সুযোগ হবে না। তবে আওয়ামী লীগ যদি আবার দক্ষতার সঙ্গে জামায়াতের সঙ্গে বিএনপির একটা অনৈক্য করে দিতে পারে, যদি বিভেদ সৃষ্টি করে দিতে পারে, যদি কোনো কারণে জামাতের সঙ্গে বিএনপির একটা সংঘাত লাগিয়ে দিতে পারে, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। এখানে এই ত্রিভুজ প্রেমে কিন্তু কেউ নক আউট করা যাবে না। এই ত্রিভুজ প্রেমী বলেন, সত্যতমী বলেন, কালকে রাত্রে আমি গভীর রাতে ক্লিন ইস্ট ওয়েস্টের একটা ছবি দেখতেছিলাম, সিনেমা। ছবিটি হলো আগলি গুড, আগলি ব্যাড অ্যান্ড গুড ওয়েস্টার্নস। দেখলাম যে আগলি কি করে, ব্যাড কি করে, আর গুড পিপুল কিভাবে একই সিচুয়েশনটা, একটা সিচুয়েশন এমন তুলে ধরা হয়েছে যে একটাই সিচুয়েশন, তিনটাই যে কি বলে ল ব্রেকার্স, তিনজনের টার্গেট এক, কিন্তু তিনজনের মধ্যে একজন ভদ্রভাবে কাজ করে, হি ইজ এ গুড ম্যান, আরেকজন কিছু ভদ্র কিছু অভদ্র কাজ করে, হি হ্যাজ বিকাম ব্যাড ম্যান, আরেকজন আগলি, সে কোনো কিছু মানে না, ন্যায় নীতি মানে না, আগলি। আজ থেকে 50 বছর আগে সে সিনেমাতে কিন্তু এরকম একটা ত্রিভুজ দ্বন্দ্ব একই ইস্যুতে কিভাবে সলভ করতে হয়, এটা কিন্তু এটার মধ্যে পাওয়া গেছে। আজকে তো আমাদের দ্বন্দ্বটা ত্রিভুজ হয়ে গেছে, ওদিন ছিল দুই মেরুতে, আওয়ামী লীগ বিএনপি, বিএনপি আওয়ামী লীগ। এরশাদ আমলে এটা বহুভুজ হয়েছিল, অনেক বিস্তৃত লাভ করেছিল। এরশাদ একটাকে ঠেকায় দেখে আরেকটাকে স্পন্সর করতে হয়েছে, আরেকটা করতেছে। কিন্তু এখন কিন্তু একদম ত্রিমুখী লড়াই। এখানে ইউনূস কোনো প্রসঙ্গই না, সে 5 মিনিটও টিকবে না যদি এই 3 শক্তির মধ্যে হয় ব্যালেন্স অথবা এলিমিনেশন, দেখুন একটা টিকবে না। এখন এখানে কে আগলি হবে, কে গুডম্যান হবে, আর কে ব্যাডম্যান হবে, এটা হলো সময় আপনাকে বলে দেবে। আজকে যদি আওয়ামী লীগ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যদি মনে করেন কোনো কারণে যদি আওয়ামী লীগ বিএনপি বা জামাতের সঙ্গে লেগে যায়, বলেন আজকে আপনি কি মনে করেন, আমরা বাংলাদেশের কথা বলি, এত লালি আজ্জের, আজকে বাংলাদেশে 16ই ডিসেম্বরকে কালো দিবস ঘোষণা করবে আর দেশের মুক্তিযোদ্ধারা চুপ করে বসে থাকবে? আপনি কি তাই মনে করেন? এই সুযোগটা যখনই 16ই ডিসেম্বর ঘোষণা করবে কালো দিবস, তখনই হামলাটা হবে, তখনই ভারত সুযোগ পেয়ে যাবে। কারণ 16 ডিসেম্বরের সঙ্গে ভারতেরও রক্ত আছে, এটাকে ভারতীয় বিজয় দিবস বলে। ভারতীয় 16 ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয়। কাজে এখানে কিন্তু ভারতের ইন্টারফেয়ার করার একটা প্রচন্ড সুযোগ সৃষ্টি করে দেবে যদি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বা 16 ডিসেম্বরের প্রতি কেউ এরকম কঠিন অবস্থান নেয়। আর এই অবস্থানটা তুরস্ক কোনোদিনই জামাত ইসলামকে সাপোর্ট করবে না। কেন করবে না আমি বলি, তুরস্ক বাংলাদেশের রাজনীতিতে আসতে চায় কার মাধ্যমে? জামাতের মাধ্যমে। এই জন্য বাংলাদেশে অস্ত্র ভান্ডার করতে চায়, এখানে কারখানা করতে চায়।
এই কথার জন্য ইন্ডিয়ান কি করেছে জানেন? তাদের তুরস্কের চিরশত্রু সাইপ্রাস এবং গ্রিস, ঐতিহাসিকভাবে তারা শত্রু। তারা ক্রুসেড 1, ক্রুসেড 2, ক্রুসেড 3 করেছে। তারপরে মুসলমানকে প্রতিহত করতে বলবে না, তারা সন্ধি করেছে। তারা জয়লাভ করতে পারে নাই। সেই সম্রাট বীর সালাউদ্দিনের মতো লোকেরাও সেখানে যুদ্ধ করেছে। আজকে সেই গ্রিস এবং সাইপ্রাসকে ব্রহ্মাস বিক্রি করেছে ভারত। সে আইসিবি ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্ট মিসাইল, চিন্তা করেন। আজকে সাইপ্রাসকে সে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তুরস্ককে বলছে তুমি ওখানে গিয়ে দুতালি করবা, মাঝখানে মাতবরি করবা, ইসলাম নিয়ে যাবা, আমরা তোমার আলেতোলা ফেরত চাই, ইস্তাম্বুল ফেরত চাই। সাইপ্রাসে দাবি তুলছে আমরা আলেতোলা ফেরত চাই। গ্রিস দাবি করছে। আপনি জানেন যে ইতিহাস কি বলে? সাইপ্রাসের অধীনে ছিল ইস্তাম্বুল, গ্রিসের অধীনে ছিল ইস্তাম্বুল। পরে ওরা দুই ভাগ হয়েছে, কিন্তু মোট ইস্তাম্বুল রোমান রাজার অধীনে তারা ছিল, রোমান সম্রাটের অধীনে তারা ছিল। তা আজকে রোমান সম্রাটের প্রতিনিধি হচ্ছে। আজকে আমেরিকাতে কিন্তু ভোট, জার্মানি কিন্তু ভোট হয়েছে ভাই। জার্মান আর্মি থাকবে কি থাকবে না, বাড়াবে কি বাড়াবে না, এটা নিয়ে গণভোট হচ্ছে। জি জি জি, দেখেছি। কিন্তু হ্যাঁ, তাহলে এই গণভোটটা হলে কারা হবে? কোন শক্তিটা, ভারসাম্যটা কোথায় হচ্ছে, নষ্ট হচ্ছে? দেখেন, তাহলে তুরস্ক অতীতে জার্মানির সঙ্গে ছিল, তাহলে এটা কি আমেরিকা হইতে দিবে কোনোদিন? না না, এই আত্মাটা হইতে দিবে? তারপরে দেখেন পট করে আমেরিকা কি বললো, চায়নার মিলিটারি শক্তিকে প্রতিহত করার জন্য আমরা আমাদের মিলিটারি বাড়াবো। চিন্তা করেন, এখন আমেরিকা বলতেছে কি যে চীনের সামরিক শক্তিকে প্রতিহত করার জন্য আমেরিকা তার ডিফেন্স বাজেট, ডিফেন্স খরচ বাড়াবে। They have changed the name. It's called Department of War, not anymore Department of Defense. আক্তার ভাই, আমরা আসলে শেষের দিকে প্রোগ্রামের, একটু জিয়া ভাই বলে আবার তার টার্গেট কি? চায়নাকে আক্রমণ করা না, চায়নার মিলিটারি স্ট্রেংথকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য কি করতেছে ওরা, ওদের বাড়াবে। কিন্তু আসল লক্ষ্যটা কি চায়না? আসল লক্ষ্যটা তো ইউরোপ। ইউরোপ তার সঙ্গে যে ব্যবহারটা করেছে, ন্যাটো থেকে সে বেরিয়ে আসছে। তারপরে যখন ওই ইউক্রেনের প্রেসিডেন্টকে প্যান্ট শার্ট পরে না যাওয়ার কারণে, গেঞ্জি পরে যাওয়ার কারণে ওয়াশিংটন থেকে, ডিসি থেকে বের করে দিল, হোয়াইট হাউস থেকে বের করে দিল। তারপরে এই আপনাদের স্টারমার্ক সাহেব, লন্ডনের স্টারমার্ক সাহেব একেবারে ওনাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়া $6 বিলিয়ন অস্ত্র বিক্রি করে দিল। মনে আছে আপনাদের? জি, $6 বিলিয়ন তো 6 সেন্টের অস্ত্র তো এখনো যায়নি। আমেরিকা তো ঠিকই পেটো দিয়ে দিচ্ছে যে না, তুমি কোনো অস্ত্র বেচতে পারবো না, আমি শান্তি করবো, অস্ত্র দিলে শান্তি বিঘ্নিত হবে। চিন্তা কর পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি। যে যুক্তরাজ্য বলছে $6 বিলিয়ন আমি অস্ত্র তোমাকে দিব, সঙ্গে সঙ্গে আমেরিকা বলছে এখানে পিস কিপিং হবে, এখানে পিস হবে, এখানে কোনো যুদ্ধ আর বাড়বে না, আমি তোতালি করব। এই যে ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তারা যখন যেখানে যেটা প্রয়োজন, তাদের কোনো পার্মানেন্ট ফো নাই, পার্মানেন্ট এনিমি নাই, পার্মানেন্ট ফ্রেন্ড নাই, তাদের পার্মানেন্ট কোনো নীতি নাই। তাদের নীতি একটাই, তাদের সুপিরিয়রিটি। তারা যে কোনো অর্থে তাদের স্বার্থ, তাদের ইন্টারেস্ট। আজকে বাংলাদেশে 16 ডিসেম্বরে মাসে এসে অনেক কথা বলছে। এই সরকার গত 16 ডিসেম্বরেও সঠিকভাবে পালন করে নাই, কজ ছিল। এইবারও কজ হয়ে গেছে, ইলেকশন হবে, শিডিউল 11 তারিখে ডিক্লেয়ার হবে। আপনি যেটা বারবার বলছিলেন, শিডিউল 11 তারিখে ডিক্লেয়ার হবে, এটাই এই পর্যন্ত আমরা জানি। 11 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইসি সাহেব, এই ধরনের কথা আমরা শুনতেছি লোকালি। কাজে এটা তো কালকে 7 তারিখে হওয়ার কথা ছিল না, কথাই ছিল যে প্রথম ছিল, কিন্তু পরে বলা হয়েছে যেটা আর পিছানো হবে। এখানে আরো খেলা আছে। এখানে এমনও তো হইতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেও প্রার্থী হইতে পারে বিভিন্ন কোন ফোরামের নামে, হয়তো তারাও নির্বাচন সরাসরি করতে পারে। কারণ যেহেতু এক্সাম্পল আবার আওয়ামী লীগের দিবে, কি দিবে, যে শেখ হাসিনা তো ক্ষমতায় থেকে নির্বাচন 3টা করেছে, কই ওটা তো কোনো হাইকোর্ট অবৈধ ঘোষণা করে নাই, কোনো হাইকোর্ট তো বলে নাই নির্বাচনটা অবৈধ হয়েছে। বরঞ্চ ডাক্তার ইউনূসকে কোন নির্বাচন ছাড়াই দীর্ঘকালের বৈধ দিয়ে দিছে। এখন যদি এই
হানা বুটের মধ্যে ঢুকাই দেওয়া হয় যে এই সরকার আরো 4 বছর থাকবে, এই ব্যাপারে আপনাদের মতামত কি? কাজে বিষয়গুলো তো জটিল থেকে জটিল দিকে যাচ্ছে। এটা টক শোতে তো সব করা যাবে না, টক শো লেভেলে তো এটা ওই সাধারণ দর্শকদেরকে আমরা তো এটা সলভ করতে পারবো না। এখানে বিজ্ঞ রাজনীতিবিদদেরকে বসতে হবে, কথা বলতে হবে, খেলতে হবে। আমাদের সকল রাজনীতিবিদদের, ওই যে বললেন না এক রাজনীতিবিদদের একজন জামাই কথা বললেন, আমাদের তো জামাই ছেলে মেয়ে এরাই হয়ে যায় আমাদের নিয়ন্ত্রক। রাজনীতি তো আমরা করি না, রাজনীতি ওরা করে, আমরা ওরা সিদ্ধান্তটাকে বাস্তবায়িত করি। আজকে দেশে রাজনৈতিক নেতার দরকার, সঠিক রাজনীতি নেতৃত্ব দরকার। আসেন আমরা সেটা তৈরি করি, একতা হয়ে যাবে। কজই আপনাকে, কারণই আপনাকে ঐক্যবদ্ধ করবে, কারণই আপনাকে বিভাজিত করবে। কজ অফ অ্যাকশন যদি পিপুলের পক্ষে থাকে, কজটা জনগণের পক্ষে থাকে, তাহলে অনৈক্য হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কজ মানে কারণটা যদি জনগণের বিপক্ষে থাকে, তাহলে আমি যুদ্ধের পক্ষে বলি, মুক্তিযুদ্ধের পক্ষে বলি, আমি হুজুর হই, আলেম হই, কিচ্ছু আসবে যাবে না। পিপুলস, মানুষ, জনগণ সচেতন। আজকে না শুধু এই বাংলাদেশের মানুষ লড়কে লেগে পাকিস্তান করেছে, এই জনগণ মানুষ ভোট দিয়া, রেফারেন্ডাম ভোট দিয়া সিলেট বাংলাদেশে আসছে। পাবলিক এত বোকা ভাবেন না, পাবলিককে আপনি এত বোকা ভাবলে যে এই ইন্টারন্যাশনাল অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যায় এই জন্য আসতে পারে না, আপনারা শুনান। আর হাসপাতালে পড়ে কি বেঁচে আছে কিনা মারা আছে, আজকে আধুনিক যুগে আপনি একটা 30 সেকেন্ডে ক্লিপ দেখাতে পারেন না, সেটা তো বড় দুর্ভাগ্য। আক্তার ভাই আমরা শেষ করবো, 2 মিনিট আছে, আমি জিয়াবাইতে শেষ করবো। একটা প্রশ্ন, অনেক দর্শক বলতেছেন যে আক্তার ভাই আপনি একটা মানে যে বেগম জিয়ার বেঁচে নেই যে বলছিলেন, আমরা এটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, প্রায় 1 মিলিয়নের উপরে মানুষ দেখছে। তো যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে কি কিছু বলবেন, বা আপনার কি এটা এই মতামত থেকে পরিবর্তন করবেন, বা কি বলবেন এই বিষয়ে? আমি তো বলেছি, সম্ভাবনার কথা বলেছি। ওনার উপসর্গ এবং প্রাসঙ্গিক উপসর্গ দিয়ে বলা দেখা পাচ্ছে যে ওনাকে ভেন্টিলেটর রাখা হয়েছে। ভেন্টিলেটর ইজ জাস্ট লাস্ট মোমেন্ট অফ, এটা খোলা হবে, শি উইল ডাই। কাজে সম্ভবত উনি নাই, আমি এই কথাই বলেছি। সম্ভবত আমি মারা গেছে বলিস না, আমি সম্ভবত উনি হয়তো এখনো জীবিত নাই। এটা একটা পজিটিভ ওয়েতে আমি বলেছি সম্ভবত। এখন যদি কেউ জীবিত থাকে আমি তো মহা খুশি, আপনি প্রমাণ দিয়ে দেন আমাকে যে না তিনি জীবিত। ধর্মেন্দ্র হাইটে বাসা চলে গেছে, সকল গুজবের অবসান হয়ে গেছে, মানুষটা বলে নাই। কিন্তু যেদিন মারা গেছে ঠিকই মারা গেছে, ওদিন তো আর কিছু বলতে পারলেন না, সেদিন তো আপনাকে আটকাতে পারলেন না। কাজেই এটা হয়, বাস্তবতাটা হয়। কাজে আমি সম্ভাবনার কথা বলছি, আমি এখনো সম্ভাবনা, আমি এখনো একমত, এখন আমার সম্ভাবনা বলতে আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি যে দেশমাতা খালেদা জিয়ার বেঁচে থাকার কোনো উপকরণ আমরা দেখছি না, কোনো উপসর্গ আমরা দেখছি না, কোনো তথ্য প্রমাণ আমরা পাচ্ছি না। যেগুলা পাচ্ছি সেগুলাতে আমাদের বিশ্বাস হয় যে উনি জীবিত হয়তো নাই। জি ধন্যবাদ আক্তার ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব। জিয়া ভাই 1-2 মিনিট বলবেন প্লিজ, আমরা শেষ করব। আপনাকে ধন্যবাদ। আমি মানে রাজনীতি যেটা বলছিলাম, রাজনীতিতে দ্বিমত থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক থাকতে হবে যে আমরা কি চাচ্ছি, কি পেতে চাচ্ছি, এবং সেটা যদি থাকতে তাহলে বসতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কোনো জিনিস নেই। আরেকটি জিনিস যেটা বেগম জিয়াকে নিয়ে যে রাজনৈতিক খেলা খেলছেন, এটা আমি মেজর আখতারুজ্জামানের সঙ্গে একমত যে খেলাটা খেলছেন ইউনূস সাহেব, এটা ডেফিনেটলি কোনো কিছু, ধরেন বাংলাদেশে নর্মালি ভেন্টিলেশনে দেওয়া মানে অর্থই হচ্ছে লাইফ সাপোর্টে দেওয়া বলা হয়, কিন্তু এই পাশ্চাত্যের বিশ্বে ভেন্টিলেশনে হচ্ছে ভাত মাছের মতো, তারা দেয় বের করে, এটা কিছু না। কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমি যেটা দেখেছি, এবং আমার ওয়াইফ হেলথ কেয়ারে কাজ করে দীর্ঘদিন, তো আমি যেটা শুনি যে, এবং আমার শ্বশুর শাশুড়ি মাঝে এরকম অবস্থা ছিল, তার মানে শেষ পর্যায়ে ভেন্টিলেশন এবং সেখানে ইনফেকশন হয়ে যায়, যেটা তারা কন্ট্রোল করতে পারে না, যার জন্য এই অবস্থা হতে পারে। কিন্তু যেটা উনি করতে চাচ্ছেন যে একটা রুমার আমি শুনেছি, জানি না এটা সত্যতা কতটুকুন, যে তারেক রহমানের পরে একটা প্রেশার ক্রিয়েট করা যে উনি রাষ্ট্রপতি হিসাবে থাকতে চান,
বিএনপি যদি ক্ষমতায় আসে সেই দাবিটা উনি আদায় করতে চান, সেই হিসাবে বেগম জিয়াকে এই অবস্থার ভিতরে ফেলে দিয়েছেন এবং ওনাকে লাস্ট মোমেন্টে হয়তো লন্ডনে পাঠাবেন এবং তারেক রহমান হয়তো ডিক্লারটা লন্ডনে হবে, মারা এইখানে হয়তো গেছেন, যেটা আমি শুনেছি যে হয়তো উনি নেই বা থাকলেও যে কোনো সময় হতে পারে, সেটা ওনাকে পাঠাবেন লাস্টে লন্ডনে এবং লন্ডন থেকে তারেক রহমান সহ মার লাশ নিয়ে আসবে এবং ওনাকে ওই শর্তেই রাজি একটু ইন্টারাপ্ট করি। জি জি ভাই। মারা গেছেন আমি এখনো বলতে পারছি না, সম্ভাবনার কথা বলছি উনি জীবিত আছেন কিনা, কারণ যেহেতু ভেন্টিলেটর লাগানো হয়েছে এবং যার কোনো অর্গানিক কাজ করে না, আপনি যেটা লন্ডনে বলে